আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও। আপনাদের জন্য আজকে এই চ্যানেলে আসলে প্রথমবারের মতো নিয়ে এলাম বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও। আমাদের আজকের যেই এডিটোরিয়ালটি সেটি আসলে প্রথম আলো পত্রিকার একটি এডিটোরিয়াল এবং সেই পত্রিকার যেই টাইটেল ছিল সেটি ছিল অনেকটা এরকম, ভবিষ্যৎ তহবিলের আয়ে বাড়তি কর কেন। তো এই যে আপনারা সবাই কিন্তু বর্তমানে জানেন যে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তাদের যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডের উপর সরকার 27.5% মতো ট্যাক্স বসিয়েছে। তো সেই তহবিলের উপরে বাড়তি কর কেন সেটি নিয়ে এই প্রথম আলো পত্রিকায় যে সম্পাদকীয়টি ছাপা হয়েছে সেটিকে আজকে আমরা শিখবো কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো। লক্ষ্য করুন, আমাদের যে বাংলা বাক্যটি সেখানে বলা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবীদের কি ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড। আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎ তহবিল কিন্তু প্রভিডেন্ট ফান্ড। তো এই যে প্রভিডেন্ট ফান্ড যেটির কথা বলা হচ্ছে সেই আয়ে কেন আসলে বাড়তি কর বসানো হবে। তো লক্ষ্য করুন, এখানে যেই কথাটি বলা হয়েছে যে লাস্টে দেখুন কেন, কেনকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে এই যে হোয়াই। অর্থাৎ হোয়াই দিয়ে আমরা কি শুরু করব, আমাদের প্রশ্নটি শুরু করব, কারণ যেহেতু এটি একটি প্রশ্ন ইন্ডিকেট করছে। তো সেই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে রয়েছে বাড়তি কর। বাড়তি করকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কিন্তু বাড়তি ইংলিশ আমরা পাবো যে ইনক্রিজ। দেখুন এখানে আমি দিয়েছি ইনক্রিজ, আর কর মানে হচ্ছে ইংরেজিতে যেটিকে বলা হয় কিনা ট্যাক্স। তাহলে কোন জিনিসটির উপরে এই ট্যাক্সটিকে বাড়ানো হয়েছে, যে ভবিষ্যৎ তহবিলে যেটি কথা বলা হচ্ছে, তো সেটিকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে সেটি দাঁড়াচ্ছে প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ হোয়াই ইনক্রিজ, কারণ যেহেতু এটিকে আমি আসলে ইন্টারোগেটিভ মুডে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে আমাকে ভার্বটাকে একটু আগে নিয়ে আসতে হবে। সো আমি কি করেছি, হোয়াই ইনক্রিজ, এই ইনক্রিজটিকে আমি আগে নিয়ে এসেছি। সো হোয়াই ইনক্রিজ প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স, কিসের ক্ষেত্রে? এই যে আপনার বেসরকারি যে চাকরিজীবী যারা রয়েছে তাদের ক্ষেত্রে। সো আমি এখানে বসিয়েছি প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ। এমপ্লয়িজ বলা হয়েছে কারণ আসলে একজন কর্মচারী না, যেহেতু এটি প্লুরাল ফর্ম সে কারণে আসলে আমরা এখানে এমপ্লয়িজ ব্যবহার করেছি। আর বেসরকারি বলতে আমরা বুঝেছি প্রাইভেট সেক্টর। তাহলে লক্ষ্য করুন, আমরা যখন এটিকে ইংলিশে ট্রান্সলেট করেছি হোয়াই ইনক্রিজ প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স, অর্থাৎ কেন বাড়ানো হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে কর রয়েছে সেটি কাদের উপরে? এই যে প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ যারা রয়েছে অর্থাৎ বেসরকারি চাকরিজীবীদের, তাদের উপরে। সবসময় আমি আপনাদেরকে বলি যে আপনারা যখনই একটি ট্রান্সলেশন ভিডিও দেখা শুরু করবেন তখন কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সের যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো খাতায় নোট করে নেবেন। আপনি যদি মনে করেন যে এখান থেকে অনেকগুলো ওয়ার্ড আপনি পারেন, তাহলে যেগুলো আপনি পারেন বা এক দেখাতে আপনি বলে দিতে পারবেন সেগুলো আপনি বাদ দিন। বাদ দিয়ে যেগুলো আপনার জানা নেই বা আপনার কাছে একটু হলেও কঠিন লাগে বা আপনার মনে হয় যে এই শব্দটি আমি ভবিষ্যতে ভুলে যেতে পারি, সেটিকে আপনি শুধুমাত্র খাতায় নোট করতে পারেন এবং চেষ্টা করবেন একাধিকবার সেই শব্দার্থগুলোকে কি করার জন্য, বারবার রিভাইজ করার জন্য। আর যে জিনিসটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ, যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন যথেষ্ট মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আমি নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ বলেন, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সো এতে আপনি আসলে দুই দিক থেকে বেনিফিটেড হবেন। প্রথমত আপনি যে গ্রামার সেটি দেখতে পারলেন, শিখতে পারলেন, এবং টেন্স জিনিসটিকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন বাক্য কোন দিকে গেলে আসলে কোন টেন্সে সেটিকে কনভার্ট করতে হয়। সো আপনি গ্রামার শিখতে পারবেন, আপনি ট্রান্সলেশন শিখতে পারবেন, আপনি ভোকাবুলারিতে দক্ষ হবেন। জাস্ট 2 থেকে 3 মাস লেগে থাকুন, আশা করি নিজের ভিতরের যে পরিবর্তন সেটি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বলা হচ্ছে নতুন আয়কর আইনে কি হয়েছে, এই যে বেসরকারি চাকরিজীবীদের যে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল এটিকে কি করা হয়েছে। ও শুধুমাত্র ভবিষ্যৎ তহবিলই নয় বা প্রভিডেন্ট ফান্ডই নয়, সাথে গ্র্যাচুইটি বা আনুতোষিক যে তহবিল রয়েছে সেটির আয়ের উপরে কি করা হয়েছে, 27.5% কর ধার্য করার যে যৌক্তিকতা সেটি নিয়ে কি উঠেছে, প্রশ্ন উঠেছে। এখন আসুন আমরা এটিকে ভেঙে ভেঙে কিভাবে আমরা ইংলিশে কনভার্ট করতে পারি সেটি আমরা শেখার চেষ্টা করি। তো এই যে এখানে দেখুন যেটি বলা হচ্ছে, এই যে দেখুন ধার্য করা, হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি ধার্য করার ইংরেজি কি, সেটি হচ্ছে ইম্পোজিশন। সো ইম্পোজিশন বলতে এখানে যেটি আসলে বোঝানো হচ্ছে যে ধার্য করা বা আরোপ করা। এই শব্দটি আসলে কিন্তু আবার এসেছে ইম্পোজ ওয়ার্ডটি থেকে। ইম্পোজ মানে কিন্তু আরোপ করা। সো এই ইম্পোজ থেকে এসেছে ইম্পোজিশন। তাহলে কি ইম্পোজ করবে, এই যে 27.5% যে কর রয়েছে এটিকে এখানে আবার আমরা বলেছি 27.5% ট্যাক্স, যেটির কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই যে ইম্পোজিশন অফ 27.5% ট্যাক্স, অর্থাৎ 27.5% ট্যাক্স আরোপ করা কাদের উপরে, ইন এমপ্লয়ি। দেখুন আমরা লিখেছি কি ইন এমপ্লয়ি, অর্থাৎ কর্মচারীদের ওপরে। কর্মচারীদের কিসের উপরে বলা হচ্ছে, ওয়েলফেয়ার ফান্ড। ওয়েলফেয়ার ফান্ড বলতে যেটি বোঝানো হচ্ছে যে কল্যাণে গঠিত তহবিল, অর্থাৎ কল্যাণ তহবিল। যেমন এই যে আমরা যে ভবিষ্যৎ তহবিল এবং গ্র্যাচুইটি বা আনুতোষিক যে তহবিলটি রয়েছে এটিকে আমরা বলছি কি ওয়েলফেয়ার ফান্ড। তাহলে এই ওয়েলফেয়ার ফান্ডগুলো লাইক এই যে দেখুন এখানে বলে দিয়েছি প্রভিডেন্ট। এই প্রভিডেন্ট এসেছে কোথা থেকে, এই যে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল এখান থেকে। আর এই যে গ্র্যাচুইটি, এই গ্র্যাচুইটি আবার এসেছে কোথা থেকে, এই যে এখান থেকে, এই গ্র্যাচুইটি থেকে আমরা নিয়ে এসেছি। তাহলে এখানে আমরা বলেছি একবার কি প্রভিডেন্ট বা ভবিষ্যৎ তহবিল, আর গ্র্যাচুইটি যখন ছিল তখন আমরা বলেছি গ্র্যাচুইটি ফান্ড। আবার দেখুন এখানে যেটি বলা হচ্ছে এই যে বেসরকারি চাকরিজীবীদের, এটিকে আবার আমরা এখানে নিয়ে এসেছি কিভাবে, এই যে প্রাইভেট সেক্টর। তাহলে
আমরা বলছি যে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি ফান্ড অফ প্রাইভেট সেক্টর অর্থাৎ বেসরকারি খাতের ইন দ্য নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অর্থাৎ এই যে আমরা নতুন আয়কর আইন যেটির কথা বলছি সেই আয়কর আইনটিকে আবার আমরা এখানে এটি দিয়ে বুঝিয়েছি যে ইন দ্য নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অর্থাৎ নতুন আয়কর যে আইন রয়েছে সেখানে হ্যাজ রেজড, সেখানে কি করা হয়েছে, বাড়ানো হয়েছে। কি বাড়ানো হয়েছে? আইব্রোস। আইব্রো মানে আপনারা জানেন চোখের যে ভ্রু রয়েছে সেটি। এখন প্রশ্ন হলো যে আইব্রোর সাথে আসলে এখানে সেই কর ধার্য করার যে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সেটি আসলে কি হলো। আপনারা জানেন যে সবসময় আসলে ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ কিন্তু এক নয়। আক্ষরিক অনুবাদ কিন্তু লাইন টু লাইন বা ওয়ার্ড টু ওয়ার্ড হয়, আর ভাবানুবাদ কিন্তু ভাবের যে গভীরতা রয়েছে সেটিকে নিয়ে আসলে কাজ করে থাকে। তো এই যে এখানে হ্যাজ রেজ আইব্রো, আইব্রোটা উপর দিকে উঠেছে এরকম একটি জিনিসকে বোঝানোর চেষ্টা করছে। তো এর দ্বারা আসলে কি বোঝালো? যে এটি আসলে প্রশ্ন উঠিয়েছে। তো এই যে প্রশ্ন উঠিয়েছে এই জিনিসটাকে আমরা কিন্তু হ্যাজ রেজড আইব্রোজ দিয়ে কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সটিতে একটু লক্ষ্য করার চেষ্টা করুন। বেসরকারি চাকরিজীবীদের সাধারণত বলা হচ্ছে ভবিষ্যৎ তহবিল এবং আনুতোষিক যে তহবিল রয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড, যেটি আপনাদেরকে আমি বলেছি, সেই জিনিসগুলোর অর্থ কি হয়? স্থায়ী আমানত। যেমন এফডিআর, আপনারা জানেন যে ব্যাংকে কিন্তু আপনি চাইলে এফডিআর করতে পারেন। কিসের মাধ্যমে? ধরেন আপনি 1 লাখ বা 2 লক্ষ টাকা যেটি আপনার কাছে রয়েছে সেটি নিয়ে ব্যাংকে গেলেন এবং 5 বা 6% বিনিময়ে আপনি তাদের কাছে সেই টাকা গচ্ছিত রাখলেন। বছর শেষে আপনার যে প্রফিট সেই প্রফিট তারা আপনাকে দিয়ে দিবে। তো আপনি কিন্তু সেই এফডিআর কিংবা সঞ্চয়পত্র যেগুলো রয়েছে সেই সকল বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। তো আসলে আপনি যখন একটি প্রাইভেট ফার্মে চাকরি করবেন সেখান থেকে যদি আপনি প্রভিডেন্ট ফান্ড পান বা টাকা পান তাহলে আপনি কি করবেন? স্বাভাবিকভাবে সেগুলোকে ইনভেস্ট করবেন। সেটি হতে পারে এফডিআর, হতে পারে সঞ্চয়পত্র ইত্যাদি। তো এই যে দেখুন এখানে যেটি বলা হয়েছে সাধারণত, সেই সাধারণত কথাটি দিয়ে যদি আমরা শুরু করি ইউজুয়ালি, ইউজুয়ালি কি হয়েছে এটি কিন্তু আবার আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে মার্ক করেছি। তো ইউজুয়ালি যেটি হচ্ছে এই যে তহবিলের যে অর্থটি রয়েছে, তাহলে আমরা এই তহবিলের অর্থ বোঝানোর জন্য কি ব্যবহার করেছি? দ্য মানি অফ প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের যে মানি বা টাকা রয়েছে সেই টাকা, অ্যান্ড গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি মানে কিন্তু আনুতোষিক। তাহলে যে আনুতোষিক যে তহবিল রয়েছে সেটির টাকা, কাদের টাকা? এই যে অফ এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ যেটি আমরা নিয়ে এসেছি এই যে চাকরিজীবীদের, এই কথাটিকে আমরা এখানে বলেছি এমপ্লয়িজ। তাহলে এই যে এমপ্লয়ি যারা রয়েছে তাদের যে টাকাটি, সেই টাকাটি কোথায় ইনভেস্ট করা হয়? এই যে আর ইনভেস্টেড, আমরা এখানে প্যাসিভ ভয়েসে করেছি, সেই টাকাগুলোকে বিনিয়োগ করা হয়। কারণ এখানে দেখুন বলা হয়েছে কি বিনিয়োগ করা হয়। আর আমরা যদি বলতাম যে উই ইনভেস্ট, তার মানে আমরা কি করি? আমরা বিনিয়োগ করি। কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে বলতে হবে কারণ সেন্টেন্সটিও প্যাসিভ ভয়েসে রয়েছে, বিনিয়োগ করা হয়। তাহলে আমরা এই জন্য কি করেছি? আর ইনভেস্টেড এটি লিখে দিয়েছি যে গ্র্যাচুইটি অফ এমপ্লয়িজ আর ইনভেস্টেড, তাদের যেই গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেগুলোকে কি করা হয়? বিনিয়োগ করা হয়। এই যে আমরা পেয়েছি বিভিন্ন লাভজনক খাতে, তাহলে বিভিন্ন লাভজনক খাতের জন্য আমরা এখানে ব্যবহার করছি প্রফিটেবল সেক্টর। প্রফিটেবল কিন্তু একটি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ মানে আপনারা জানেন নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো তথ্য দেয় বা তাদের দোষগুণ নিয়ে আলোচনা করে। তাহলে এই যে সেক্টর যেটির কথা বলা হচ্ছে এই সেক্টরের একটি বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হচ্ছে যে প্রফিটেবল সেক্টর মানে লাভজনক যে সেক্টর বা ক্ষেত্র। এই কারণে কিন্তু প্রফিটেবল জিনিসটি আসলে এই সেক্টর জিনিসটার একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে যে হ্যাঁ এটি লাভজনক, এই কারণে এটি অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে বিভিন্ন লাভজনক খাতের জন্য আমরা এখানে বসিয়েছি প্রফিটেবল সেক্টর। তারপর দেখুন প্রফিটেবল সেক্টর তো বলা হলো মানে লাভজনক যে খাত সেটির কথা। এখন সেখানে আসলে কয়টি সেক্টরের কথা বলা হচ্ছে? এখানে কিন্তু দুটির কথা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। একটি কিন্তু এই যে স্থায়ী আমানতে যে এফডিআর যেটির কথা বলা হয়েছে, আর আরেকটি হচ্ছে সঞ্চয়পত্র। সো এফডিআর এর কথা আমরা এখানে সাচ অ্যাজ, এইখানে যে জিনিসটিকে যেমন হিসেবে বলা হবে বাংলাতে, ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা সাচ অ্যাজ বসিয়ে ব্যবহার করতে পারি যে যেমন। যেমন কি? এই যে ফিক্সড ডিপোজিট রিসিভ এফডিআর অ্যান্ড সেভিং সার্টিফিকেট। তাহলে ইউজুয়ালি মানে কিন্তু দেখুন একটু বোঝার চেষ্টা করুন, সাধারণত এই যে দ্য মানি অফ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির যে টাকা, কাদের টাকা? অফ দ্য এমপ্লয়িজ। তাহলে এই যে বেসরকারি যে চাকরিজীবীরা রয়েছে তাদের যে এই টাকাগুলো আর ইনভেস্টেড মানে বিনিয়োগ করা হয় কোথায়? ইন প্রফিটেবল মানে লাভজনক যে সেক্টর বা খাত, সেই খাতে সাচ অ্যাজ যেমন, সেই খাতগুলো কি? ফিক্সড ডিপোজিট রিসিভ এফডিআর অ্যান্ড সেভিং সার্টিফিকেট। 2016 সাল থেকে খাত ভেদে, অর্থাৎ খাত ভেদে মানে কিন্তু আপনার এই খাতগুলো কিন্তু ভ্যারি করে যে এই খাতে এত প্রফিট, ওই খাতে অত প্রফিট, এই খাতে এত ট্যাক্স, ওই খাতে অত ট্যাক্স। সো 2016 সাল থেকে খাত ভেদে এই বিনিয়োগের মুনাফার উপরে কি করা হতো? উৎসে কর হিসেবে 5 থেকে 10% কর বা ট্যাক্স কেটে রাখা হতো। অর্থাৎ আপনি কোথাও এই টাকাটি বিনিয়োগ করেছেন, সেখান থেকে আপনি যদি মুনাফা পান তাহলে সেই মুনাফা থেকে কি করা হতো? 5 থেকে 10% কাটা হতো। এটি আসলে ভ্যারি করতো যে আপনি আসলে কোথায় সেই ইনভেস্টমেন্টটি করেছেন। কোথাও হয়তো বা 10%, কোথাও 8%, কোথাও 5%, এটি কথা বলা হয়েছে। তো এই যে 2016 সাল থেকে যেটি কথা বলা হচ্ছে এটিকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হবে সিন্স 2016। সিন্স 2016 মানেই হচ্ছে
2016 সাল থেকে 2016 সাল থেকে কি হয়েছে, এই যে উচ্চ কর 5 থেকে 10%, এটিকে যদি আমরা ট্রান্সলেট করি এ ট্যাক্স অফ 5 to 10%, তাহলে এ ট্যাক্স অফ 5 to 10% দিয়ে আমরা কভার করেছি এই যে 5 থেকে 10% যে কর সেটিকে। তো এই যে 5 থেকে 10% যে কর সেটিকে কি করা হতো, হ্যাজ বিন পেড, কেটে রাখা হতো, অর্থাৎ পরিশোধ করা হতো আর কেটে রাখা হতো কিন্তু একই কথা। হ্যাঁ, কারণ তারা কেটে রাখলে তারা পরিশোধ করতো, তারা পরিশোধ করলে তারা কেটে রাখতো, এরকম আর কি। সো হ্যাজ বিন পেড এটিকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে করে দিয়েছি, কেটে রাখা হতো। কেন কেটে রাখা হতো, অন প্রফিট অফ দিস ফান্ডস, মানে ওই যে উৎস থেকে কেটে রাখা হতো। তাহলে কিসের উৎস থেকে, অন প্রফিট অফ দিস ফান্ড, অর্থাৎ এখানে যেটি আমরা মুনাফার উপর উৎস কর, এটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে আমরা বলবো অন প্রফিট অফ এই যে দিস ফান্ডস, অর্থাৎ এই যে ফান্ডগুলো রয়েছে এই ফান্ডগুলোর উপরে 5 থেকে 10% কি করা হতো, ট্যাক্স কাটা হতো। এখানে আবার যে দেখুন খাত বেদে কথাটি বলা হয়েছে, সো এই খাত বেদে কথাটিকে ইংলিশে বোঝানোর জন্য আমরা কি লিখেছি দেখুন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইনভেস্টমেন্ট। ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইনভেস্টমেন্ট মানে কিন্তু যে ইনভেস্টমেন্টের যে ধরন বা বিনিয়োগের যে ধরন সেই ধরনটির উপরে নির্ভর করে। তাহলে এই যে সিন্স 2016 অর্থাৎ 2016 সাল থেকে এ ট্যাক্স অফ 5 to 10% অর্থাৎ 5 থেকে 10% ট্যাক্স হ্যাজ বিন পেইড, মানে পরিশোধ করা হতো কিসের উপরে, অন প্রফিট অফ, লাভের উপরে। কোন জিনিসের লাভ, দিস ফান্ডস, এই যে ফান্ডগুলো রয়েছে এই ফান্ডগুলোর যে প্রফিট বা লাভ সেটির উপরে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ খাত বেদে বা বিনিয়োগের যেই খাত সেটির উপরে নির্ভর করে। বলা হয়েছে নতুন আইনে কাটা হবে 27.5%। এখন প্রশ্ন হচ্ছে নতুন আইন ইংলিশ কি, নিউ ল। এখন কথা হচ্ছে নিউ ল, এই লটির নাম কি, নিউ ইনকাম ট্যাক্স ল। এই কারণে আমরা আসলে ক্লিয়ার করে বলে দিয়েছি যে নিউ ইনকাম ট্যাক্স ল, অর্থাৎ দ্য নিউ ইনকাম ট্যাক্স ল বা নতুন যে আয়কর আইন, সেই আয়কর আইনে কি করা হয়েছে, ইম্পোজেস মানে আরোপ করা হয়েছে, যেটিকে এখানে বাংলাতে বলা হচ্ছে কাটা হবে। এটিকে আমরা ইংলিশে লিখতে পারি ইম্পোজেস, অর্থাৎ কেটে নেওয়া হবে বা আরোপ করা হবে। এটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কাটা হবে কি, এ ট্যাক্স অফ অ্যাটলিস্ট 27.5% অন দ্য ইনকাম, অর্থাৎ ন্যূনতম কাটা হবে কতটুকু, অ্যাটলিস্ট দিয়ে আমরা বুঝিয়েছি ন্যূনতম কাটা হবে 27.5%। কিসের ওপরে, অবশ্যই যেহেতু এটি ইনকাম ট্যাক্স কাটা হচ্ছে এটি ইনকামের উপরে কাটা হবে, এটি বলা বাহুল্য। কাজেই দ্য নিউ ইনকাম ট্যাক্স ল অর্থাৎ নতুন আয়কর আইন ইম্পোজেস, অর্থাৎ সেখানে কি করা হবে, কাটা হবে এ ট্যাক্স অফ অ্যাটলিস্ট 27.5%, অর্থাৎ 27.5% যে ট্যাক্স রয়েছে ইনকামের উপরে সেটি অন্ততপক্ষে কেটে নেওয়া হবে। অথচ সরকারি চাকরিজীবীদের যে ভবিষ্যৎ তহবিল রয়েছে ও আনুতোষিক যে তহবিল রয়েছে সেই তহবিলের আয়ের উপরে কি নেই, কোনো কর নেই। এই সেন্টেন্সটিকে চলুন আমরা ট্রান্সলেট করি। অথচ, এই অথচকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমাদেরকে লিখতে হবে অন দ্য কন্ট্রেরি। অন দ্য কন্ট্রেরি মানে কিন্তু বিপরীত দিকে বা অন্য দিকে। এখানে যেটি বাংলাতে অথচ, ইংরেজিতে কিন্তু সেটি আসলে অন দ্য কন্ট্রেরি। সো এই যে অন দ্য কন্ট্রেরি কি হবে, দেয়ার ইজ নো ট্যাক্স, অর্থাৎ কোনো কি নেই, ট্যাক্স বা আয়ের উপরে কি নেই, কর নেই। তাহলে দেয়ার ইজ নো ট্যাক্স অর্থাৎ সেখানে কি নেই, কোনো ট্যাক্স নেই। কিসের উপরে, অন ইনকাম অফ প্রভিডেন্ট ফান্ড। এখানে প্রভিডেন্ট বলতে বোঝানো হচ্ছে মিতব্যয়ী, যে কারণে আসলে এটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দেখিয়েছি। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের উপরে কি নেই, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। অ্যান্ড গ্র্যাচুইটি ফান্ডের উপর দিতে হয় না। কাদেরকে, অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ এই যে গভর্নমেন্ট যে এমপ্লয়ীদের কথা বলা হচ্ছে এখানে, যেটি সরকারি চাকরিজীবীদের কথা দিয়ে বোঝানো হয়েছে সেটি কিন্তু আমরা আসলে এখানে বুঝিয়েছি গভর্নমেন্ট এমপ্লয়িজ দিয়ে। বলা হচ্ছে ভবিষ্যৎ তহবিলে সরকার 13% সুদ দেয়। তাহলে ভবিষ্যৎ তহবিলে সরকার 13% সুদ দেয়, তার মানে সরকার দেয়। সো সরকার ইংলিশ কি, দ্য গভর্নমেন্ট। আমরা লিখে দিয়েছি দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট কিন্তু একটি নাউন। সো এই যে দ্য গভর্নমেন্ট আমরা লিখলাম, গভর্নমেন্ট দেয়, দেয়া ইংলিশ কি, পেইস, অর্থাৎ সরকার দেয় কি 13% ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড। 13% কি দেয়, ইন্টারেস্ট বা সুদ দেয় কিসের উপরে, প্রভিডেন্ট ফান্ডের উপরে। কাদেরকে, সরকার, নিশ্চয়ই সরকারি চাকরিজীবীদেরকে দেয়া হয় বা দেয়। সো এই কারণে এই যে সরকারি যে চাকরিজীবীদের কথাটা বলা হচ্ছে সেই সরকারি চাকরিজীবীটা আমরা এখানে লিখে দিয়েছি কি, গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে। এটা আমানতের উপর সর্বোচ্চ সুদ। তাহলে এটা ইংলিশ হচ্ছে দিস মানে হচ্ছে এটা। আমানতের উপরে সর্বোচ্চ সুদ মানে দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট কিসের উপরে, আমানত ইংলিশ হচ্ছে ডিপোজিটস। তাহলে দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট অন ডিপোজিটস। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে লিখবো দিস ইজ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট অন ডিপোজিট। এটা আমানতের উপরে সর্বোচ্চ সুদ। বলা হচ্ছে এটা সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের বৈষম্যমূলক নীতির একটি মন্দ উদাহরণ হয়ে থাকবে। তার মানে হচ্ছে আমাদেরকে বলতে হবে উদাহরণ হয়ে থাকবে। যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি সাচ মানে হচ্ছে এখানে এটি কি, এই যে ডিসক্রিমিনেটরি শব্দের অর্থ কিন্তু বৈষম্যমূলক, আর পলিসি মানে আপনারা জানেন যে নীতি। তাহলে এই যে এখানে বলা হচ্ছে সরকারের বৈষম্যমূলক নীতি, সেই জন্য আমরা এখানে বুঝিয়েছি কি, সাচ ডিসক্রিমিনেটরি পলিসি, অর্থাৎ এই ধরনের, সাচ মানে কিন্তু এই ধরনের বা এটা
এই যে ডিসক্রিমিনেটরি যে পলিসি বা বৈষম্যমূলক যে নীতি বিটুইন কাদের মধ্যে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, তাহলে সরকার এবং প্রাইভেট সেক্টর বা সরকারি ও বেসরকারি যে চাকরিজীবীরা রয়েছে তাদের যে এমপ্লয়িরা রয়েছে বা কর্মচারী যারা রয়েছে, এই যে এখানে বলা হয়েছে বেসরকারি চাকরিজীবীদের, অর্থাৎ তাদের প্রতি কি এই ধরনের যে বৈষম্যমূলক যে আচরণ বা বৈষম্যমূলক যে নীতি উড রিমেন। দেখুন রিমেন মানে কিন্তু থাকা, তাহলে উড রিমেন মানে থাকবে, কি হয়ে থাকবে, এ ব্যাড এক্সাম্পল মানে একটি বাজে উদাহরণ হয়ে থাকবে। যেহেতু এখানে উড ব্যবহার করেছি, কাজেই এখানে কিন্তু উড রিমেন বলতে ভবিষ্যতে থাকবে বা হয়ে থাকবে এমনটি বোঝাচ্ছে। এমনিতেই সরকারি চাকরিজীবীদের তুলনায় বেসরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা কম। এই জিনিসটিকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই, তাহলে এই যে আর্থিক নিরাপত্তা, দেখুন আর্থিক নিরাপত্তাকে ইংলিশ করলে কি দাঁড়াবে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। কোন ক্ষেত্রে এই নিরাপত্তাটি কম, এই যে প্রাইভেট জব বা বেসরকারি চাকরি যেটি রয়েছে সেটির ক্ষেত্রে কম। ইজ অলরেডি লেস, অলরেডি লেস মানে কিন্তু এই যে কম, ঠিক আছে, এমনিতেই কি কম, এই কারণে আমরা ব্যবহার করেছি অলরেডি লেস, এমনিতেই কম। কাদের সাথে তুলনা করলে, এই যে কম্পেয়ার টু, এখানে যেহেতু বাংলাতে বলা হয়েছে তুলনায়, সেখানে আমরা ইংলিশে বলেছি কি কম্পেয়ার টু। কম্পেয়ার টু কাদের তুলনায়, এই যে যারা সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের তুলনায়, টু গভর্নমেন্ট জব, অর্থাৎ গভর্নমেন্ট জবের থেকে তাদের কি কম, আর্থিক নিরাপত্তাটি কিন্তু কম। তারপরও এ ধরনের নীতি যদি কার্যকর হয় তাহলে কি হবে, বৈষম্যটি বেড়ে যাবে। অর্থাৎ সাচ ডিসক্রিমিনেটরি পলিসি, অর্থাৎ এই ধরনের যেই বৈষম্যমূলক যে নীতি রয়েছে, উড ফার্দার ওয়াইডেন দ্য গালফ, অর্থাৎ এই নীতি যদি কি করা হয়, কার্যকর করা হয় বা বাস্তবায়ন করা হয়, তাহলে কি করা হবে বা কি বাড়বে, এই যে ওয়াইডেন দ্য গালফ বলতে আমি যেটিকে এখানে বুঝিয়েছি সেটি হচ্ছে, এটি কিন্তু কি করবে, এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিকে আরো প্রশস্ত করবে বা চওড়া করবে। ফার্দার মানে কিন্তু অধিকন্তু বা তার উপরে, এটি তার উপরে কি করবে, এই গ্যাপটিকে আরো বড় করবে, বা এ ধরনের নীতি কার্যকর হলে বৈষম্যটি কি হবে, বেড়ে যাবে। উল্লেখ করা প্রয়োজন যে সরকারি চাকরিজীবী পেনশন ভোগ করলেও সব বেসরকারি চাকরিজীবী ভবিষ্যৎ তহবিলের কি নেই, সুযোগের মধ্যে নেই। তাহলে এটিকে যদি আমরা ট্রান্সলেট করি, দেখুন কি দাঁড়াচ্ছে, ইট ক্যান বি নোটেড, এই কথাটি কোথা থেকে আসলো, এই যে উল্লেখ করা প্রয়োজন বা উল্লেখযোগ্য, তখন এটিকে আমরা ট্রান্সলেট করেছি কোনটি দিয়ে, এই যে ইট ক্যান বি নোটেড এটি দিয়ে। সো ইট ক্যান বি নোটেড মানে কি, এটি উল্লেখ করা প্রয়োজন যে, দ্যাট মানে হচ্ছে যে অল প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ, অর্থাৎ কি এই যে সব বেসরকারি চাকরিজীবী যাদের কথা এখানে বলা হচ্ছে, এই বেসরকারি চাকরিজীবী দিয়ে এদেরকে আমরা বুঝেছি প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ, তারা কি করে না বা কি তারা পায় না, ভবিষ্যৎ তহবিল পায় না। তাহলে এটিকে আমরা কিভাবে বলবো, ডু নট এনজয়, তারা কি করতে পারে না, উপভোগ করতে পারে না প্রভিডেন্ট ফান্ড ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি মানে কিন্তু সুবিধা বা সুযোগ। তাহলে এই যে বেসরকারি চাকরিজীবীদের কি নেই, সকল ভবিষ্যৎ তহবিলের সুযোগ নেই। তো এটিকে আমরা এই যে সুযোগ, সেটিকে আমরা বুঝিয়েছি ফ্যাসিলিটি দিয়ে, মানে সুযোগ সুবিধা, এখানে ফ্যাসিলিটি কিন্তু আবার নাউন। বলা হচ্ছে অন্যদিকে গ্র্যাচুইটির অর্থ কিন্তু কি হচ্ছে, সরকারি চাকরিজীবীরা কিন্তু পেনশন ভোগ করছে। তাহলে এটিকেও তো ট্রান্সলেট করে বলতে হবে। তো আমরা কিন্তু এটিকে বার্ড দিয়ে যুক্ত করতে পারি, যুক্ত করে আমরা বলছি কি যে অল গভর্নমেন্ট এমপ্লয়িজ এনজয় পেনশন, তাহলে সকল সরকারি কর্মচারীরা বা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তারা কি করে, এনজয় পেনশন, মানে পেনশন কি করে, তারা উপভোগ করে বা তারা পেনশন পায়। অন্যদিকে গ্র্যাচুইটির অর্থ পুরোটাই যোগান দেয় প্রতিষ্ঠান। অন্যদিকে এই কথাটিকে আমরা কিন্তু ইংলিশে যখন ট্রান্সলেট করে বলবো তখন আমরা বলবো হচ্ছে মিন হোয়াইল। মিন হোয়াইল মানে হচ্ছে ইতোমধ্যে বা অন্যদিকে। অন্যদিকে কি হয়েছে, এটি কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে মিন হোয়াইল শব্দটি। অন্যদিকে কি, প্রাইভেট সেক্টর এমপ্লয়ার্স, অর্থাৎ প্রাইভেট সেক্টরের যে কর্মচারীদেরকে যারা চালায় বা যারা এমপ্লয়ার রয়েছে তারা কি করে, প্রোভাইড, তারা প্রদান করে, কি প্রদান করে, দ্য ফুল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের পুরো টাকাটাই কি করতে হয়, তাদেরকে প্রদান করতে হয়। আয়ের ওপর এই বাড়তি কর কেবল বেসরকারি চাকরিজীবী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপরও কি করবে, বাড়তি চাপ দেবে। অর্থাৎ এই যে বাড়তি যেই কর বা যেটি আসলে বাড়ানো হয়েছে সেটিকে আমরা ইংলিশে বলবো হচ্ছে অ্যাডেড ট্যাক্স। কিসের ওপরে, ইন দ্য ইনকাম, অর্থাৎ আয়ের ওপরে বাড়তি কর। এটিকে যখন আমরা ইংলিশ করলাম, তাহলে আয়ের ওপরে এই যে বাড়তি কর, এই কথাটিকে আমরা বুঝিয়েছি কোন জিনিসটি দিয়ে, এই যে অ্যাডেড ট্যাক্সের কথা যেটি বলা হচ্ছে, সেই অ্যাডেড ট্যাক্স ইন দ্য ইনকাম এটি দিয়ে। তাহলে এই অ্যাডেড ট্যাক্স ইন দ্য ইনকাম দিয়ে বুঝাচ্ছি আমরা আয়ের ওপরে এই বাড়তি কর কেবল বেসরকারি চাকরিজীবী নয়। তাহলে উড নট, যেহেতু কেবল বলা হয়েছে আমাদেরকে লিখতে হবে উড নট অনলি মেক, কেবলমাত্র নয়, কি নয়, দ্য এমপ্লয়িজ সাফার, অর্থাৎ এমপ্লয়ীদেরকে বা কর্মীদেরকে সাফার করায় না। ইট উড অ্যাড বার্ডেন, এটি কি করে, উড অ্যাড বার্ডেন মানে কি করে, এটি চাপিয়ে দেয় বা বোঝা চাপিয়ে দেয়, টু দ্য এমপ্লয়ার্স টু, অর্থাৎ যারা চাকরি দেয় বা যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের উপরও কি এটি আসলে একটি চাপ। এফবিসিসিআই এর যে নির্বাহী পরিচালক রয়েছে TIM নুরুল কবির, তার মতে তাহলে আমরা কি লিখব, এফবিসিসিআই এক্সিকিউটিভ ডিরেক্টর, অর্থাৎ এই যে এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু এই নির্বাহী পরিচালকের ইংলিশ। সো এই যে এক্সিকিউটিভ যে ডিরেক্টর রয়েছে TIM নুরুল কবির,
উনার মতে। সো উনি কি করেন, এই যে নুরুল কবির থিংস, উনি চিন্তা করেছেন, কি চিন্তা করেছেন, প্রভিডেন্ট ফান্ড অবসরের পর চাকরিজীবীদের সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করে। তাহলে আমরা কি লিখবো, দ্য প্রভিডেন্ট ফান্ডস ওয়ার্ক অ্যাজ এ সোশ্যাল সেফটি, কারণ সামাজিক নিরাপত্তা বা সামাজিক সুরক্ষা ইংলিশ কি, সোশ্যাল যে সেফটি রয়েছে সেটি, মেইনলি সেফটি হচ্ছে এখানে আসলে নাউন। সো এটি কি করে, সুরক্ষা হিসেবে কাজ করে কাদের, এই যে বলা হচ্ছে অফ এমপ্লয়িজ আফটার দেয়ার রিটায়ারমেন্ট বা আফটার দে রিটায়ার, রিটায়ারমেন্ট হচ্ছে অবসর। তাহলে এইখান থেকে কিন্তু আমরা এই সেন্টেন্সটি খুব সহজেই ট্রান্সলেট করে নিতে পারি। বাড়তি কর নিলে তারা কি হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এখন বাড়তি কর মানে কি, বাড়তি কর হচ্ছে যে ইনক্রিজ ট্যাক্স যেটি রয়েছে সেটি, তার মানে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলতে কি, তারা আসলে চাপের মধ্যে পড়ে যাবে বা ব্যতিক্রমী একটি অবস্থার মধ্যে পড়ে যাবে। তাহলে এটিকে আমরা ইংলিশ করার জন্য যখন আমরা করব, তখন আমরা লিখব দে উইল বি ইন টাইট স্পট। টাইট স্পট বলতে যেটি বোঝানো হয় যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, তাহলে তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে ডিউ টু মানে কি, কারণে, কিসের কারণে, ইনক্রিজ ইন ট্যাক্স অর্থাৎ ট্যাক্স বাড়ানোর কারণে। এখানে টু ইনক্রিজ, এটি খুব ভালোভাবে লক্ষ্য করুন, এটিকে কিন্তু ইনফিনিটিভ হিসেবে দেখিয়েছি। তার কারণ হচ্ছে আপনারা জানেন টু প্লাস ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি যখন বসে তখন কিন্তু আমরা সেটিকে ইনফিনিটিভ বলে থাকি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র যে রিসার্চ ফেলো, সেই রিসার্চ ফেলো কি বলেছেন, তার নাম হচ্ছে তৌফিকুল ইসলাম খান, উনি প্রথম আলোকে বলেছেন। তাহলে এটিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা লিখব সেন্টার ফর পলিসি ডায়ালগ যে সিনিয়র রিসার্চ ফেলো, কারণ এখানে রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম, আমরা লিখেছি তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন। তাহলে আমরা লিখব টোল্ড প্রথম আলো, অর্থাৎ প্রথম আলোকে বলেছেন, কি বলেছেন, বলেছেন যে বেসরকারি খাতের কর্মীদের যে সামাজিক সুরক্ষা সেটি কম। তাহলে লিখব উনি বলেছেন মানে হচ্ছে দ্যাট প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ অলরেডি হ্যাভ লেস সোশ্যাল সেফটি, অর্থাৎ অলরেডি বা বর্তমানে কি রয়েছে, তাদের সামাজিক সুরক্ষা কি রয়েছে, কম রয়েছে। তাহলে একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এই যে বেসরকারি কর্মীদের যে সামাজিক সুরক্ষা কম, সেটিকে আমরা যখন ইংলিশে বুঝিয়েছি তখন কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে এই যে অল দ্য প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ অলরেডি হ্যাভ লেস সোশ্যাল সেফটি, বা তাদের কি রয়েছে, খুব কমই সামাজিক সুরক্ষা রয়েছে। তাই কর আরোপের ফলে বৈষম্য বাড়বে। সো বৈষম্য যদি আমরা ইংরেজি করতে যাই সেটি যেটি দাঁড়াবে যে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন কিন্তু নাউন, তাহলে ডিসক্রিমিনেশন বা বৈষম্য কি হবে, উড ইনক্রিজ মানে সেটি কি হবে, বেড়ে যাবে। ফার্দার মানে হচ্ছে তার পরবর্তীতে এটি বেড়ে যাবে, কখন, যদি কর আরোপ করা হয়। তাহলে এটিকে আমরা ইংলিশে লিখব ডিউ টু মানে কারণে, কিসের কারণে, স্ল্যাপিং অফ ট্যাক্স। স্ল্যাপিং কিন্তু এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি সবসময় বলি ভার্বের সাথে যদি আইএনজি ব্যবহৃত হয় এবং সেটি যদি নাউন এবং ভার্বের কাজ একই সাথে করতে পারে তাহলে সেটিকে আমরা সাধারণত জিরান্ড বলে থাকি। সো আশা করি এই সেন্টেন্সটির যে ট্রান্সলেটটি সেটি আপনারা খুব ভালোভাবেই ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সরকারের রাজস্ব বাড়ানোর প্রয়োজন অস্বীকার করছে না কেউ, অর্থাৎ এই যে কেউ না সেটিকে আমরা বোঝানোর জন্য ব্যবহার করেছি নোবডি, অর্থাৎ নোবডি মানে কেউ না, ইজ ডিনাইং, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে যে কেউ কি করছে না, অস্বীকার করছে না। কি অস্বীকার করছে না, দ্য নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন, এই যে এখানে যেটিকে প্রয়োজন হিসেবে বলা হয়েছে, কিসের প্রয়োজন, অফ গভর্নমেন্টস ইনক্রিজ অফ রেভিনিউ, ইনক্রিজ মানে কিন্তু বৃদ্ধি, আর রেভিনিউ মানে কিন্তু আপনার কি বলা যেতে পারে, রাজস্ব বা আয়। তাহলে কেউই অস্বীকার করছে না, নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা বা এই যে প্রয়োজন যেটির কথা বলা হচ্ছে, তাহলে প্রয়োজন অস্বীকার করছে না গভর্নমেন্টস ইনক্রিজ অফ রেভিনিউ, অর্থাৎ সরকারের রাজস্ব বাড়ানোর। সো আশা করি এই সেন্টেন্সটি কভার আপ হয়েছে। কিন্তু এজন্য বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিলের ওপর কেন হাত দিতে হবে? সো এই প্রশ্নটিকে করার জন্য এই যে যেহেতু এখানে রয়েছে কিন্তু, আমরা লিখবো হচ্ছে বাট, যেহেতু এখানে কেন রয়েছে কাজে এই প্রশ্নটি তৈরি করার জন্য আমরা হোয়াইকে সবার সামনে নিয়ে আসবো। বাট হোয়াই, যেহেতু হাত দিতে হবে এটি ভবিষ্যৎমূলক প্রশ্ন, আমরা এখানে কাজ করব শুড নিয়ে। তাহলে বাট হোয়াই শুড, কিন্তু কেন দ্য প্রাইভেট সেক্টর যে এমপ্লয়িজ যারা রয়েছে শেয়ার দ্য বার্ডেন, অর্থাৎ তারা কি করবে, এই বার্ডেন বা বোঝাটা তারা বহন করবে, অর্থাৎ প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা কেন এই বোঝাটাকে বহন করবে। এখানে প্রাইভেট কিন্তু অ্যাডজেক্টিভ আর সেক্টর কিন্তু নাউন। সরকারের উচিত করের আওতা বাড়ানো, দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য ট্যাক্স জুরিসডিকশন। আপনারা জানেন যে জুরিসডিকশন মানে কিন্তু আওতা বা অধিভুক্ত বা এখতিয়ার। তাহলে সরকারকে কি করতে হবে, তার করের যে আওতা সেটিকে বাড়াতে হবে, বা সরকারের উচিত তার করের আওতা বাড়ানো, এটিকে আমরা এখানে লিখেছি দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য ট্যাক্স জুরিসডিকশন। যারা এখনো করের আওতায় আসেনি তাদের নিয়ে আসার ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। তাহলে কি হচ্ছে, উই ডু নট সি, দেখা যায় না বলতে কারা দেখে না, আমরা দেখি না। সো এটিকে আমরা ভাবানুবাদে যখন কনভার্ট করব আমরা লিখবো কি, উই ডু নট সি মানে আমরা দেখি না, কি দেখি না, এনি ইফেক্টিভ মেজার। ইফেক্টিভ মানে কিন্তু আপনার কার্যকরী, তাহলে কার্যকরী কিন্তু আবার একটি বৈশিষ্ট্য বা গুণকে ইন্ডিকেট করে। তাহলে এটিকে আমরা লিখে দিয়েছি অ্যাডজেক্টিভ, আর মেজার কিন্তু নাউন। সো আপনারা জানেন কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ইফেক্টিভ মেজার মানে আমরা কি দেখি না, আমরা কোনো ইফেক্টিভ বা কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখি না,
বিং টেকেন, নিতে দেখি না, টু ব্রিং দোজ, তাদেরকে নিয়ে আসার জন্য, দোজ মানে কিন্তু আসলে তাদেরকে, তাহলে তাদেরকে নিয়ে আসার জন্য টু ব্রিং যেটি আবার ইনফিনিটিভ, নট ইয়েট, এখনো পর্যন্ত আমরা দেখি না। ইয়েট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণত ইয়েট কিন্তু একটু অ্যাডভার্বের কাজও করতে পারে। এটি আসলে নির্ভর করছে যে আপনি সেই শব্দটিকে বাক্যের কোথায় প্লেস করছেন। তাহলে তাদেরকে কিসের মধ্যে নিয়ে আসতে পারছে না? আন্ডার ট্যাক্স কাভারেজ, অর্থাৎ ট্যাক্সের যে আওতা বা করের যে আওতা, সেই করের আওতায় কি তাদেরকে নিয়ে আসার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। প্রতি বছর বিত্তবানেরা যে কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে তাদের প্রতি নজর না দিয়ে সরকার বেসরকারি চাকরিজীবীদের আয়ের ওপরে ভাগ বসাচ্ছে। তাহলে আমরা যখন এটিকে ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা কিভাবে লিখব? দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, কন্ডোনস, কন্ডোন মানে কিন্তু মৌকুফ করে দেয়া বা মৌকুফ করা। তাহলে কি সরকার কি মৌকুফ করেছে বা মৌকুফ করেছে? ট্যাক্স ইভেশন। ইভেশন মানে কিন্তু এড়িয়ে যাওয়া, এই শব্দটি আবার ইভেট থেকে এসেছে, যেটি কিনা আবার নাউন। সো ইভেশন অর্থাৎ তারা যে এই যে ট্যাক্স ফাঁকি দেয় এটিকে বোঝানো হচ্ছে ট্যাক্স ইভেশন। তাহলে সরকার কি করছে? কন্ডন বা মৌকুফ করে ট্যাক্স ইভেশন, ট্যাক্স যে এড়িয়ে যাচ্ছে। ওর্থ, ওর্থ মানে হচ্ছে সমমূল্যের, কত সমমূল্যের ট্যাক্স? বিলিয়নস বাই ওয়েলদি পিপল, অর্থাৎ এই যে বিত্তবানরা যে কি করছে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সরকার কি করছে? তাদেরকে এড়িয়ে যাচ্ছে বা তাদেরকে নজর দিচ্ছে না তাদের প্রতি। বাট কাট দ্য ইনকাম, কিন্তু কেটে নিচ্ছে কাদের টাকা? প্রাইভেট সেক্টর এমপ্লয়ি যারা রয়েছে তাদের টাকাটি কেটে নিচ্ছে, এটিকে এখানে বলা হচ্ছে। এটা কেবল অযৌক্তিক নয়, এটিকে যখন আমরা ইংলিশ করব তখন আমরা কি বলবো? দিস ইজ নট অনলি ইলজিক্যাল, অর্থাৎ এটি কেবলমাত্র ইলজিক্যাল বা অযৌক্তিকই নয়, কারণ ইলজিক্যাল কিন্তু এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এটি কেবলমাত্র কি নয়? ইলজিক্যাল বা অযৌক্তিকই নয়, বাট অলসো আনজাস্ট। আনজাস্ট মানে কিন্তু অবিচার। তাহলে এটি কি? এটি কিন্তু অবিচারও বটে। কর আইন সংস্কারের কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও সরকার এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা যায় না। সো আমরা কিন্তু এখানে এই সেন্টেন্সটি শুরু করতে পারি চাইলে অলদো বা যদিও দিয়ে, যেটি কিনা একটি কনজাংশন। তো যদিও কি? দ্য ইস্যু অফ ট্যাক্স ল, অর্থাৎ এই যে ইস্যু মানে কিন্তু কথা, কিসের কথা? এই যে ট্যাক্স ল রিফর্ম, অর্থাৎ ট্যাক্স বা কর আইন যে সংস্কার সেটির কথা, হ্যাজ লং বিন ডিসকাসড, প্যাসিভ ভয়েসে করা হচ্ছে, দীর্ঘদিন থেকে কি করা হচ্ছে? আলোচনা করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন থেকে আলোচনা করা হলেও বা আমরা যদি সেই আলোচনাটি শুনে থাকিও, উই ডু নট সি, আমরা দেখতে পাই না। কি দেখতে পাই না? এনি ইফেক্টিভ মেজার, কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। ওভার ইট, এটির উপরে, কাদের তরফ থেকে? ফ্রম দ্য গভর্নমেন্ট। তাহলে যদিও এটি নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে এবং আমরা শুনছি, সেহেতু সরকার কি করছে না বা সরকারের কাছ থেকে আমরা কি পাচ্ছি না? তারা যে কোনো ইফেক্টিভ বা কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে সেটি বলে আমরা জানতে পারিনি। এখানে আসলে জানতে পারিনি কে উই ডু নট সি বা আমরা দেখতে পারি না বা দেখতে পাচ্ছি না দিয়ে বোঝানো হচ্ছে। আমরা বেসরকারি চাকরিজীবীদের যে ভবিষ্যৎ তহবিলের আয়ের উপরে বাড়তি করার প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সো আমরা জানাচ্ছি মানে কি? উই ডিমান্ড, আমরা দাবি জানাচ্ছি কিসের? উইথড্রল। উইথড্রল মানে কি? তুলে নেওয়ার জন্য। এখানে এটি নাউন। কি তুলে নেওয়ার জন্য? অফ ইনক্রিজ ট্যাক্স, অর্থাৎ এই যে এখানে বাড়তি যে কর আরোপের কথা বলা হয়েছে সেটিকে আমরা এখানে বুঝিয়েছি কি? ইনক্রিজ ট্যাক্স। কিসের উপরে? অন দ্য প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের ওপরে। তাহলে এখানে যেটি বলা হয়েছে কি? ভবিষ্যৎ তহবিলের আয়ের ওপর। তাহলে আমরা বসিয়েছি কি? অন দ্য প্রভিডেন্ট ফান্ড অফ দ্য, কাদের উপরে? প্রাইভেট সেক্টর এমপ্লয়ি যারা রয়েছে, এখানে যেটিকে বলা হয়েছে বেসরকারি চাকরিজীবীদের। তাহলে কি আমরা দাবি জানাই কি? বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিলের আয়ের ওপরে বাড়তি করারও প্রত্যাহারের। উইথড্রয়াল মানে এখানে প্রত্যাহারের। যারা প্রতি বছর কোটি কোটি টাকার কর ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, অর্থাৎ টেক অ্যাকশন, নেওয়া হোক। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, এগেইনস্ট কিন্তু এখানে আসলে একটি প্রিপোজিশন, অর্থাৎ অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হোক তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? দোজ হু আর ইভেডিং, যারা এড়িয়ে যাচ্ছে বা ফাঁকি দিচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। ওর্থ বিলিয়নস এভরি ইয়ার, ওর্থ মানে কিন্তু মূল্যমানের, কত মূল্যমানের? এই যে বিলিয়ন অফ যে ট্যাক্স সেটি যারা ফাঁকি দিচ্ছে প্রতি বছর তাদের বিরুদ্ধে কি নেওয়া হোক? ব্যবস্থা নেওয়া হোক। বেসরকারি চাকরিজীবীদের নড়বড়ে ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও ভঙ্গুর করা কোনোভাবে কি হবে না? সমীচীন হবে না। তাহলে সমীচীন হবে না, উচিত হবে না। তাহলে আমরা কি লিখবো? ইট উড নট বি জাস্ট, অর্থাৎ কি হবে না? এটি ন্যায় বিচার হবে না, কারণ জাস্ট মানে কিন্তু ন্যায় বিচার বা সমীচীন যেটি সেটি। তাহলে সেটি হবে না, কি হবে না? টু মেক, সেটি করা উচিত হবে না। তাহলে টু মেক কিন্তু এখানে আবার ইনফিনিটিভ। দ্য অলরেডি ফ্র্যাজাইল, অর্থাৎ যে জিনিসটি কি অলরেডি ফ্র্যাজাইল মানে কিন্তু আপনার ভঙ্গুর, এটি কিন্তু একটি নাউন। ভঙ্গুর মানে যা সহজেই খুব ভেঙে যায়। তাহলে ভঙ্গুর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যেটি প্রাইভেট সেক্টরের কর্মীরা আসলে পেয়ে থাকে সেটিকে কি করা উচিত হবে না? মোর ভালনারেবল। ভালনারেবল শব্দের অর্থ কিন্তু দুর্বল। তাহলে ভঙ্গুর যেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাকে কি করা উচিত হবে না? আরও ভঙ্গুর করা কোনোভাবেই সমীচীন হবে না বা উচিত হবে না। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমি অনেকগুলো সেন্টেন্স ভেঙে ভেঙে আপনাদেরকে কিভাবে আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন
সেটি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি। আপনাদের সবারই কিন্তু ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা হয়তো বা আপনারা একসাথে গ্রুপ স্টাডি করেন বা যাদের আসলে পড়াশোনা করে জীবনে কিছু করার আগ্রহ রয়েছে। সেটি হতে পারে চাকরি, হতে পারে বিদেশ যাওয়া কিংবা অন্য কিছু। তো সেটি যেটিই হোক না কেন, বাংলাদেশে যদি আপনি থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন, ইংলিশে দক্ষ হওয়ার আসলে কোনো বিকল্প নেই। কাজেই আপনি অবশ্যই আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং ডেসক্রিপশন বক্সে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো খাতার মধ্যে লিখে নোট করে নেবেন এবং গ্রামারগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দরকার প্রয়োজনে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কোনো একটি গ্রামার বই, এটি হতে পারে আপনার ছোট ভাইয়ের বই, বড় বোনের বই, বড় ভাইয়ের বই বা ফ্যামিলি মেম্বার যে কারো বই বা আপনারই কাছেই কোনো গ্রামার বই থাকতে পারে, সেখান থেকে আপনি অবশ্যই টেন্স, পার্টস অফ স্পিচ, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এবং ক্লজ ফ্রেজ এই আইটেমগুলো বা এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি যখন আমার সাথে প্যাসেজের মধ্যে থাকবেন তখন খুব প্র্যাকটিক্যালভাবে আপনি কিন্তু এই জিনিসগুলো বুঝে নিতে পারবেন, যা আসলে কিনা আপনার মাথায় অনেক দিন থাকবে এবং অনেক দিন আপনার এই জিনিসগুলো মনে থাকবে। আপনি যদি নিয়মিত ভিডিওগুলো না দেখেন, অর্থাৎ আপনি যদি গ্যাপ দিয়ে দিয়ে দেখেন, তাহলে কিন্তু আখেরে আপনার কোনো লাভ তো হবেই না, উল্টা আপনার সময়গুলো নষ্ট হবে। তো আমি আপনাদেরকে বলবো, যতই কষ্ট হোক আপনি পেপার পড়ার সময় পান বা না পান, আপনি জাস্ট আমার ভিডিওগুলো কিন্তু কোনো দিন 15 মিনিট, কোনো দিন 15 থেকে 20 মিনিট এরকম সময়ের জন্য হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই কষ্ট করে ইউটিউবে বিনোদনমূলক যে ভিডিওগুলো আপনারা দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, সেই সময়গুলো নষ্ট না করে এই চ্যানেলের ভিডিওগুলো 20 মিনিট সময় দিয়ে কষ্ট করে দেখুন। ধৈর্য নিয়ে বসে থেকে একটু দেখুন। সবথেকে ভালো হয় আপনি যদি ভিডিওটি দেখার সময় কানে ইয়ারফোন লাগিয়ে নিয়ে খাতা এবং নোট খাতা সহ বসতে পারেন। তাহলে আপনি যথেষ্ট ফোকাস দিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আপনাদের ইংলিশে দক্ষতা অর্জনের এই দীর্ঘমেয়াদী যাত্রায় সোহান স্যারকে আপনাদের পাশেই পাবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।